আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা bdnews24.com কে তথ্য জানিয়েছেন। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেটি হলে বুধবার থেকে অফিস শুরু করবেন নতুন সরকারের মন্ত্রীরা। ল্যান্ডস্লাইড বিক্রি পাওয়ার পরপরই তারেক রহমানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিচার নিয়ে। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য তারেক রহমানের জবাব ছিল বেশ কৌশলী। তিনি বলেছেন এটি নির্ভর করবে আইনি প্রক্রিয়ার উপর। এরই মধ্যে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। একই রকম সুপারিশ জমা দেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পর্যবেক্ষণ মিশন। সূত্রগুলো বলছে ভোটের আগে থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর যে চাপ ছিল সেটি নিয়ে এখন ভাবতে হচ্ছে বিএনপিকে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে সেটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও শিগগিরই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার পথে হাঁটতে পারে নতুন সরকার। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। ১.৫ বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপি নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আতাতের মাধ্যমে তারা জয়লাভ করেছে। ১৩ ফেব্রুয়ারি রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন এনসিপির মুখপাত্র। এর ঠিক একদিন পরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে ৭-৮ জনের একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর ৭-৮ জনের ওই দলটি আওয়ামী লীগের কার্যালয় ভবনের সামনে আসে, যে ভবনে বছর দেড়েক ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। ঘটনাস্থলের পাশের ফুটপাতের একজন ব্যবসায়ী বলেন, একদল লোক জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সালাম জানায়। পরে তারা পতাকাটি বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চলে যান। গত বছরের ৫ই আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে ছাত্র জনতার রোষণালে পড়ে। তছনছ করার পর আগুন দেওয়া হয় ১০তলা ভবনটিতে। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ভবনে ময়লা আবর্জনার স্তূপ জমেছে। ভাসমান মানুষের নেশার আড্ডা জমতে এখানে। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তখন থেকে এই ৩ ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত ১৮ মাস ধরেই সারা দেশের আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করার পর দলটির নেতাকর্মীরা কার্যত লুকিয়ে বা গোপনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ছিল না। দেশীয় আন্তর্জাতিক মহল থেকে বড় একটি রাজনৈতিক দলের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের আপত্তি ছিল। এমনকি জাতিসংঘ তাদের রিপোর্টেও কোনো দলকে নিষেধাজ্ঞা না দেওয়ার পরামর্শ দিয়েছিল। কমনওয়েলথ নির্বাচনের আগে বেশ কয়েকবার এ নিয়ে সরকারের সাথে কয়েক দফা বৈঠক করেছে। রিকনসিলিয়েশনের জন্য উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতিকে দক্ষিণ আফ্রিকা নিয়ে গিয়েছিল সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক টিম ভোটের আগেও সরকারের সাথে এ নিয়ে কথা বলেছিল। নির্বাচন পর্যবেক্ষণ শেষে কমনওয়েলথ টিম নতুন সরকারের কাছে এ ব্যাপারে সুপারিশ করেছে। তাদের সুপারিশে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা উচিত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলটি জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। একই ধরনের সুপারিশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ পর্যবেক্ষণ মিশন। তাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। শনিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, একটি নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা তা শুধু ভোটের হার দিয়ে বোঝায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কমনওয়েলথ ও ইইউ উভয়ের বক্তব্য একত্রে পড়লে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে,
সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বিরোধী কণ্ঠকে দমন করে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে কোনো নির্বাচনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। ভোট কেন্দ্রে ব্যালট পড়লেও যদি রাজনৈতিক প্রতিযোগিতার মাঠ অসম হয়, তবে সেই ভোট কেবল সংখ্যার খেলা, জনগণের প্রকৃত রায় নেয়। ভূমিদাস বিজয়ের পর তারেক রহমানকেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। শনিবার বিকেলে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রশ্নে এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে বলে উত্তর দেন তারেক রহমান। বিদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের মানুষের মধ্যে যেখানে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে, সেই বিবেচনায় সমস্যার সমাধান বা মিটমাটের জন্য পরিকল্পনা কি? এমন প্রশ্নের উত্তরে নতুন সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেন, এর সমাধান আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে হবে। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বিএনপি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাবে কিনা। এমন প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিচার বিভাগের বিষয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়ে বিচার বিভাগকে নির্বাহী এবং আইনি সবার কাছ থেকে আলাদা রাখার কথা বলেন তিনি। সূত্রগুলো বলছে, 3টি দেশের রাষ্ট্রদূত, বেশ কয়েকটি বিদেশি সংস্থা ভোটের আগেই তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতাদের সাথে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, জাতীয় ও আন্তর্জাতিক চাপে যদি দলটি নিষেধাজ্ঞা তুলতে হয়, তাহলে কোন প্রক্রিয়া আগাবে নতুন সরকার? সূত্রগুলো বলছে, এক্ষেত্রে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ আইনি পথেই হাঁটতে চায়। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, অথচ আইনটিতে দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধানই ছিল না। সেজন্য নতুন সরকার আদালতের মাধ্যমে এর সুরাহা করতে চায়। কারণ যেহেতু আইনে এ ধরনের বিধান নেই, তাই আদালতের রায় আওয়ামী লীগের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বিএনপির একাধিক নেতা বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিচারের বিষয়টি নিয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। কারণ বিষয়টিতে ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক অনেকখানি জড়িত। তাছাড়া আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। বেশিরভাগ নেতাকর্মী পলাতক। তাদের বিরুদ্ধে হরে দরে হওয়া মামলাগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে। বিএনপির একটি সূত্র বলছে, কমনওয়েলথের সুপারিশে খুব তাড়াতাড়ি বিএনপি রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে পারে। সেক্ষেত্রে নতুন সরকার নিরপেক্ষ সিনিয়র আইনজীবীদের পরামর্শ নিতে পারে দ্রুত। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আরো একটি হাঁসজার অধ্যাদেশ করল অন্তর্বর্তী সরকার। শিশু সাহিত্যিক সুকুমার রায় যেভাবে হাঁস আর সজোরের মিশ্রণে অদ্ভুত প্রাণী তৈরি করেছিলেন, সেভাবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বানালেন নতুন এক আবোল তাবোল অধ্যাদেশ। সরকারের পক্ষ থেকে যেটিকে দায় মুক্তি অধ্যাদেশ হিসেবে প্রচার করে আসলেও শেষ পর্যন্ত অধ্যাদেশের নাম দিয়েছে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। উপদেষ্টা পরিষদে পাশ করেও 10 দিন লেগেছে অধ্যাদেশটি জারি করতে। আবার চাপের কারণে হত্যাকাণ্ডের দায় মুক্তি দেয়া থেকে সরে আসতে হয়েছে, বেছে নিতে হয়েছে ঘোরা পথ, কিন্তু তা করতে গিয়ে আরো জটিল করে ফেলেছে। একই ধরনের অপরাধকে ভালো আর খারাপ দুভাবে দেখছে অধ্যাদেশটি। শেষ পর্যন্ত মানবাধিকার কমিশনের উপর ভার দিয়ে সরকার নিজেই নিজের মিত্রদের কাছে ভারমুক্ত হতে চাইছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া ভুক্তভোগীর পরিবারের আর্জি মানবাধিকার কমিশন নাকচ করলে বিচার পাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না। অর্থাৎ এই অধ্যাদেশ শুধু ফৌজদারি অপরাধের বিচারের পথেই শুধু কাঁটা বিছিয়ে দেয়নি, মানবাধিকার রক্ষার দায়িত্ব কাঁধে নেয়া জাতীয় মানবাধিকার কমিশনকেও মানবাধিকার লঙ্ঘনের পথে ঠেলে দিয়েছে। আবার সংবিধানের যে ধারার সাফাই দিয়ে প্রণীত হয়েছে অধ্যাদেশ, সেই বিধানের অর্থকেও করা হয়েছে বিকৃত। সংসদের অবর্তমানে সংবিধানের মূল চেতনা বিরোধী কোনো অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির না থাকলেও তার সই জারি করা হয়েছে এই দায়মুক্তি। প্রশ্ন উঠেছে, নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে এমন একটি সংবিধান বিরোধী দায়মুক্তির পথে কেন হাঁটতে হলো সরকারকে?
পরিকল্পনা অনুযায়ী গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেখানে কোমর বেঁধে প্রচার চালাচ্ছে সরকার, সেখানে এই ইনডেমনিটির প্রয়োজন কেন পড়ছে? গণভোটে সরকার ইচ্ছার বাস্তবায়ন হলে এমনিতেই সংবিধান বদলে যাওয়ার কথা। সেক্ষেত্রে অটো পাসের মতোই মিলবে জুলাই আন্দোলনের দায়মুক্তি। অথচ এরপরেও নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে সরকারের কনফিডেন্স হারানোর বার্তাই কি পাওয়া যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে গত 15 জানুয়ারি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ। তবে অদৃশ্য কারণে সেই অধ্যাদেশে রাষ্ট্রপতি সই করার বিষয়টি 10 দিন ধরে ঝুলেছিল। অন্তর্বর্তী সরকার 1.5 বছরে এমন ঘটনা নজিরবিহীন। প্রশ্ন হলো, কেন ঝুলেছিল? সূত্রগুলো বলছে সরকার যেভাবে দায়মুক্তি অধ্যাদেশ করতে চেয়েছিল তাতে কড়া আপত্তি দেয় সরকার একটি বাহিনী। নির্বাচনের আগে সেই বাহিনীকে চটাতে চায়নি সরকার। শেষ পর্যন্ত দায়মুক্তি অধ্যাদেশ বদলে যায় সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে। আর এটি করতে গিয়ে দায় নির্ধারণের জন্য যে অপরাধের কথা বলা হয়েছে তার কোনো সীমা পরিসীমা নির্ধারণ করতে পারেনি আইনের অধ্যাপক আসিফ নজরুলের মন্ত্রণালয়। 10 দিন ধরে ঝুলে থাকার পর আকস্মিকভাবে 25 জানুয়ারি রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশের পদে পদে আছে নানান রকমের অস্পষ্টতা আর ভুল। বিশেষ করে অধ্যাদেশ জারির এখতিয়ার, কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে গেজেটে রয়েছে বহু অস্পষ্টতা। বাংলাদেশের যে কোনো মানুষই জানে কোটা সংস্কার থেকে শুরু হওয়া যে জুলাই আন্দোলন তার ব্যাপ্তি সর্বোচ্চ 2024 সালের জুলাই থেকে আগস্টের 5 আগস্ট পর্যন্ত। আর সহিংসতা শুরু হয়েছিল 17 জুলাই থেকে। অথচ সরকার যে অধ্যাদেশ জারি করলো তাতে জুলাই থেকে আগস্টের পুরো মাস জুড়ে আন্দোলনে জড়িতদের সুরক্ষা দেয়া আর দায় নির্ধারণের কথা বলা হয়েছে। এর অর্থ হলো আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্ট মাসে যেসব অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছিল সেগুলো থাকবে বিচারের আওতার বাইরে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে 2024 সালের জুলাই মাসে 14,966টি মামলা হয়েছিল, যার মধ্যে খুনের মামলা ছিল 334টি। আর ওই বছর আগস্ট মাসে মোট মামলা হয়েছিল 8,833টি, যার মধ্যে খুনের মামলা ছিল 626টি। আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত যে অধ্যাদেশটি জারি করা হলো সেই অধ্যাদেশ অনুযায়ী খুনের মামলাগুলো ছাড়া বাকি সবগুলো মামলাই বাতিল হয়ে যেতে পারে। ধরুন 2024 সালের 6 আগস্ট কেউ আপনার বাসায় চুরি বা ডাকাতি করেছে এবং ওই ব্যক্তিটি জুলাই আন্দোলনকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলে তার 7 খুন মাফ হয়ে যাবে। কারণ সরকার প্রণীত সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুসারে জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত আন্দোলনের সমর্থকেরা যেসব ঘটনা ঘটিয়েছেন তার সবই অভ্যুত্থানের অংশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2024 সালের 25 আগস্ট গাজী টায়ার কারখানায় জুলাই সমর্থকরা লুটপাট ও আগুন দিয়েছিল। সম্প্রতি স্টার নিউজের এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর ওই কারখানায় 2024 সালের 25 আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন 182 জন মানুষ, যাদের খোঁজ আজও মেলেনি। প্রতিবেদনে এই ঘটনার জন্য স্থানীয় বিএনপির এক নেতা এবং অনুসারীদের নাম এসেছে। এখন সরকারকে আর কষ্ট করে ওই ঘটনায় কোনো অপরাধীকে খুঁজতে হবে না। দর্শক, এই অধ্যাদেশটিকে হার্ষের অধ্যাদেশ বলার পিছনে বড় কারণ হলো অধ্যাদেশের দায়মুক্তির দিকগুলো নিয়ে আছে বিস্তর ধোঁয়াশা। বলা হয় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। সরকারের প্রত্যয়ন সাপেক্ষে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হওয়া কোনো মামলা বা আইনি কার্যধারা চলমান থাকলে পাবলিক প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে।
পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দেওয়া হবে। অর্থাৎ জুলাই আগস্টের ঘটনায় আন্দোলনের পক্ষের কারো বিরুদ্ধে মামলা হলেও সেসব আর থাকছে না। তবে হত্যাকাণ্ডের ঘটনাতেও দায়মুক্তি দেওয়ার দাবি উঠলেও অধ্যাদেশে সেটি দেখা যাচ্ছে না, বরং বেশ খানিকটা জটিল করে তুলে ঘুর পথে বিচারের সুযোগ রাখা হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার অনেকগুলো অভিযোগ আছে। অধ্যাদেশ অনুযায়ী জুলাই আন্দোলনকারী কারো বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে জানানোর সুযোগ রয়েছে। কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে। এতে যদি দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার করে হত্যাকাণ্ডটি হয়েছে, তাহলে কমিশন আদালতে প্রতিবেদন দেবে। এরপর আদালত সেটিকে পুলিশ প্রতিবেদন হিসেবে গণ্য করে বিচারের উদ্যোগ নেবে। একদিকে সরকার বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের মাধ্যমে ফৌজদারি অপরাধ করে থাকলে সেটির অভিযোগ দায়ের করা যাবে, তবে সেই অভিযোগ আগের মতো থানা বা আদালতে দায়েরের সুযোগ রাখা হয়নি। মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের একটি সুযোগ রাখা হচ্ছে। এই কমিশন বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারবে। আর যদি কমিশন মনে করে হত্যাকাণ্ডটি ছিল রাজনৈতিক প্রতিরোধের অংশ, সেক্ষেত্রে অভিযুক্তের বিচারের পথ রুদ্ধ হয়ে যাবে। কিন্তু কোনটি বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার আর কোনটি রাজনৈতিক প্রতিরোধের অংশ তার কোনো ব্যাখ্যা নেই অধ্যাদেশে। অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের হাতেই তুলে দেওয়া হচ্ছে ভালো অপরাধ এবং খারাপ অপরাধ নির্ধারণের ভার। আর এর মাধ্যমে যাদের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা, তাদের ঠেলে দেওয়া হচ্ছে চরম বিতর্কের কানাগলিতে। মানবাধিকার কমিশনকে বিশ্বজুড়ে কাজ করে তোলার বন্দোবস্ত করা হয়েছে। দর্শক, অধ্যাদেশে এর চেয়েও বড় বিস্ময়কর একটি দিক আছে। ধরা যাক মানবাধিকার কমিশন কোন একটি হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে চিহ্নিত করলো। সেক্ষেত্রে দেশের কোনো আদালতে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ থাকবে না। তবে মজার বিষয় হলো, মানবাধিকার কমিশন রাষ্ট্রকে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে। অর্থাৎ খুনের দায় থেকে পার পেয়ে যাবে অভিযুক্ত, আর তার জায়গায় ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিবে রাষ্ট্র। এমন সীমাহীন বিস্ময়ের জন্ম দিয়ে জারি হয়েছে জুলাই আন্দোলনকারীদের কথিত দায় মুক্তির এই অধ্যাদেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষার দায় নির্ধারণের জন্য এই অধ্যাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জনশৃঙ্খলার ব্যাখ্যা। পৃথিবীর কোথাও এমন অদ্ভুত ব্যাখ্যা পাওয়া যাবে না যেটি এই অধ্যাদেশে দেয়া আছে। অধ্যাদেশে জুলাই আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডকে জনশৃঙ্খলা পুনর্বহলের পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে এই জনশৃঙ্খলা 1.5 বছরেও প্রতিষ্ঠিত হয়নি, বরং বাংলাদেশ পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে। জনশৃঙ্খলার প্রচলিত সংজ্ঞাকেই বদলে দেওয়া হয়েছে এই ইনডেমনিটি অধ্যাদেশে। আর তা করতে গিয়ে সাংবিধানিক বিধানের মন গড়া ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে প্রতিরোধ কর্মে এবং জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিষিদ্ধ করার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গণঅভ্যুত্থানকারীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 46 অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজন। এখানেই আছে সংবিধানের মন গড়া ব্যাখ্যা। বর্তমান সংবিধানের 46 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহলের প্রয়োজনে কোনো কাজ করে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করতে পারবে। জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যরা ছিলেন প্রজাতন্ত্রের কর্মচারী, অথচ তাদের যারা মেরেছে তাদেরকে এই অধ্যাদেশ হিসেবে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অধ্যাদেশের সবচেয়ে বড় দুর্বলতা এটি। সরকার সংবিধানের যে ধারা বলে এই অধ্যাদেশ জারির কথা বলছে,
সেই ধারাতে বলা আছে সংসদ না থাকলে ইনডেমনিটি দেওয়ার প্রশ্নই আসে না। আবার বর্তমান সংবিধানে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই। সংবিধানের ২য় ভাগের ১১ অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত কোনো সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে। ৭-এর কয়ের ১ অনুচ্ছেদ বলছে সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ। সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র। এই অনুচ্ছেদ পরিষ্কার করছে নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান অগ্রাহ্য করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের যে কোনো কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। কাজেই ৪৬ অনুচ্ছেদকে ঢাল হিসেবে রেখে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের আন্দোলনকে জনশৃঙ্খলা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। অথচ সেটি করা হয়েছে ইনডেমনিটি অধ্যাদেশটি জারির ক্ষেত্রে। আবার এ ধরনের কোনো বিষয়ে দায় মুক্তি দিতে হলে সেটিও কেবল সংসদের এখতিয়ার। সংসদ কার্যকর না থাকলে রাষ্ট্রপতি কিছু কিছু বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমাহীন নয়। তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যার কোনো বিধান সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের ৯৩ অনুচ্ছেদে। বলা হয়েছে সংসদ ভেঙে গেলে কোনো সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সেক্ষেত্রে ৩টি শর্ত রয়েছে। সেগুলো হলো, অধ্যাদেশে এমন কোনো বিধান করা যাবে না যা সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, অথবা যার ফলে সংবিধানের কোনো বিধান পরিবর্তন বা রহিত হয়ে যায়। অর্থাৎ সরকার উৎখাতের মতো কোনো কর্মকাণ্ডকে বৈধতার অধ্যাদেশ জারির এখতিয়ার স্বয়ং রাষ্ট্রপতিরও নেই। তবে ইচ্ছে মতো আইনের ব্যাখ্যা দাঁড় করানো অন্তর্বর্তী সরকারের এই ইনডেমনিটি অধ্যাদেশেও দেখা যাচ্ছে সংবিধানের মন গড়া উপস্থাপন। ৯৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতির সীমাবদ্ধতার বিষয়টি সম্পূর্ণ আড়াল করে সেই অনুচ্ছেদের অধীনে ইনডেমনিটি অধ্যাদেশ জারির কথা জানানো হয়েছে। দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে কয়েক হাজার মানুষ। এক পর্যায়ে এসআই সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ ঝুলিয়ে রাখা হয় থানার সামনে একটি গাছে। এ মাসের শুরুতে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান দাবি করেন তারাই সেই ঘটনা ঘটিয়েছিলেন। পুলিশের সামনে বসে মাহদীর এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে তিনি গ্রেপ্তার হলেও সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে মুক্তি পান। এর পরপরই জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির বিষয়টি নতুন করে আবার সামনে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ৬ জানুয়ারি হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। সেখান থেকে আইন মন্ত্রণালয়কে দ্রুত দায় মুক্তির অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়। দর্শক, সুকুমার রায় তাই খিচুড়ি কবিতায় হাঁস আর সজারু মিলিয়ে বানিয়েছিলেন হাঁসচারু। বলেছিলেন হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানে না, হয়ে গেল হাঁসচারু। এই হাঁসচারু এমন একটি প্রাণী যা বাস্তবে নেই, কিন্তু কবির কল্পনায় হাঁস ও সজারুর বৈশিষ্ট্য মিলে তৈরি হয়েছে। অধ্যাপক আসিফ নজরুলের বহু কথনের মতোই আরেকটি হাঁসচারু মার্কা অধ্যাদেশ অবশেষে সরকার সমর্থকরা পেল, যার শুরুটা দেখতে আইনের মতো কিন্তু ভেতরের ধারা সজারুর মতোই কাঁটাযুক্ত। পরিণাম এক আবোল তাবোল অধ্যাদেশের জন্ম হলো। প্রশ্ন হলো, এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনাটিকে কোন ক্যাটাগরিতে ফেলবে মানবাধিকার কমিশন? তার পরিবার কি ঘটনার বিচার চাইতে পারবে, নাকি হত্যার ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে বিবেচিত হবে? সন্তোষের পরিবারকে একদিন শুধু ক্ষতিপূরণ দিয়ে গিয়ে দায় চুকিয়ে ফেলবে রাষ্ট্র। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।